হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তো বন্ধুরা, আজকের এই শনিবারের রাতে তোমরা শুনতে চলেছ একটা জমজমাট সত্যি ভৌতিক ঘটনা, এবং এই ঘটনা শোনার পর তোমরা রীতিমতো চমকে যাবে। এই ঘটনাটা কি বিষয় নিয়ে সেটা আমি কিছু বলতে চাইছি না, কারণ যদি বলে দিই তাহলে সেটা হয়তো পুরোটাই একটা স্পয়লার হয়ে যাবে, যেটা আমি একদমই চাই না। যেহেতু আজকের এপিসোডে একটা ঘটনা রয়েছে, তাই আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করব তোমরা একদম শুরু থেকে শেষ অবধি আজকের এপিসোডটাকে এক মনে শুনতে থাকো। আজকের এই ঘটনা তোমাদের অনেক ভালো লাগতে চলেছে। বাকি পাশের বাড়িতে একটু কাজ হচ্ছে, সেই কারণে হয়তো একটু নয়েজ আসতে পারে, তোমরা এইটুকু মানিয়ে নিও। যাই হোক, তোমরা চট করে আজকের এপিসোডটিকে লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমরা কে কোথা থেকে শুনছো, কেমন লাগছে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ঘটনা পাঠাতে ভুলো না। তোমাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা তোমরা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকো, সেই ঘটনা তোমরা আমাকে লিখে পাঠাতে পারো অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে। এছাড়াও ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করলে তোমরা প্রথমেই একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, সেই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে ঘটনা লিখে পাঠাতে পারো। তোমাদের ঘটনা আমাদের চ্যানেলে অবশ্যই শোনানো হবে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। নমস্কার রাজর্ষিদা, আমি রাতুল প্রামাণিক। আজকে যে ঘটনাটা আমি তোমাকে লিখে পাঠিয়েছি, সেই ঘটনাটা আমি আমার এক দাদার মুখ থেকে শুনেছি। দাদাটার নাম সৈফুল। সে আমাকে যেরকম করে ঘটনাটি বলেছিল, আমি সেরকম করেই ঘটনাটি তোমাকে লিখে পাঠাচ্ছি। বাকি তোমার চ্যানেলের ঘটনাগুলো খুবই ভালো লাগে এবং তোমার কণ্ঠস্বরে সেটা যেন একটা অন্য রূপ ধারণ করে, তাই আজকে এই ঘটনাটা আমি তোমাকে লিখে পাঠালাম। আমি চাই ঘটনাটি তুমি পাঠ করে শুনিও। তোমার গলায় শোনার জন্য অপেক্ষায় রইলাম। 2004 সালের শীতকাল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। চট্টগ্রামের বাঁশখালী আমাদের গ্রাম নলুয়া চর। চারিদিকে নদীর শাখা, মাঝে মধ্যে কুয়াশায় ঢাকা শূন্য মাঠ, আর রাত নামলে শুধু বাতাসের শোর শোর শব্দ। শীতকালে জায়গাটা আরও নির্জন হয়ে যেত, কারণ নদীর পানি কমে গিয়ে কাদা জমে থাকত। গাছপালা হিমেল বাতাসে কাঁপত। প্রতিদিন স্কুল থেকে ফিরে আমি ছোট খুপড়ি ঘরের বারান্দায় বসে গরম চা হাতে দাদার কাছ থেকে গল্প শুনতাম। দাদা ছিলেন শান্ত স্বভাবের মানুষ, কিন্তু মাঝে মধ্যে তাকিয়ে থাকতেন দূরের নদীর দিকে, যেন কিছু মনে করছে, আবার বলতে ভয়ও পাচ্ছে। এক সন্ধ্যায় কুয়াশা তখন ঘন হয়ে উঠেছে, বাতাসে জলকণার ঠান্ডা শিহরণ। দাদা চুপ করে চা খেতে খেতে বলল, তোকে আজ যেই গল্পটা বলবো, এটা নলুয়া চরের সত্যি ঘটনা। এখনো ওদিকে গেলে লোকজন নামাজ পাঠা করে পা ফেলে। তুই ভয় পেলে বলিস, আমি থেমে যাব। আমি হেসে বললাম, ভয় পেলে তো গল্পই শুনতাম না দাদা। দাদা ধীরে ধীরে মাথা নেড়ে কথাটা শুরু করলো। নলুয়া চরের পশ্চিম পাশে একটা ছোট ভাঙাচোরা ঘর ছিল। সবাই তাকে ডাকত মাওলানা ঘর। আসলে ওটা কোনো মাওলানা বানাননি, কেউ জানেও না কবে তৈরি হয়েছে। কাঠের দেওয়ালে পচা গন্ধ, দরজায় মরিচা ধরা চেন, আর ভেতর থেকে মাঝে মাঝে শীতেও ভেজা গরম বাতাস বেরোতো। বহু বছর ধরে ওই ঘরটা নিয়ে নানা কথা রটত। গ্রামের বুড়োরা বলতো ওখানে একটা ফজল মামা থাকত। মানুষ নাকি কিছু অদ্ভুত জিনিস সেখানে লক্ষ্য করেছে। তবে এ কথাগুলো লোকজনের মুখে মুখেই থাকতো,
কেউ নিশ্চিত কিছু কখনোই বলতে পারত না। ঘটনার শুরু 1988 সালের ডিসেম্বরের ঠান্ডা রাতে। তখনও এলাকায় বিদ্যুৎ প্রপারলি আসেনি। কুপিবাতির আলোয় সাধারণ দিন কাটত। সেবার নদীতে অস্বাভাবিক হাওয়া উঠেছিল। নৌকা তীরে বাঁধা থাকলেও দুলে উঠত। এমন রাতে প্রথম দেখা যায় একজন অচেনা লোককে। লম্বা শীর্ণকায়, মুখে পাতলা দাড়ি, হাতে লম্বা লাঠি, চোখ দুটো এত কালো যেন গর্তের মতো। সে ওই ভাঙা ঘরের সামনে দাঁড়িয়েছিল। পরদিন সকালে কয়েকজন জেলে তাকে দেখে জিজ্ঞেস করল এবং সে হেসে বলল, আমি দোয়া পড়ি, মানুষের কষ্ট কমায়। কথাটা সাধারণ শোনালো, কিন্তু লোকটির চোখে অদ্ভুত এক জ্যোতি ছিল। এমন জ্যোতি মানুষের চোখে দেখা যায় না। কিন্তু সবাই অত পাত্তা দেয়নি যতক্ষণ না ঘটল প্রথম ঘটনা। গ্রামের সেকন্দর মাঝির মেয়ে সালমা। কয়েক মাস ধরে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছিল। ডাক্তার, কবিরাজ, কারোর চিকিৎসায় কাজ হচ্ছিল না। মেয়েটা একদিন বিকেলে হঠাৎ হাঁটতে হাঁটতে চলে যায় সেই ঘরের দিকে। তখন বাড়িতে কেউ ছিল না। রাত নামলে তাকে খুঁজে পাওয়া যায় নদীর পাড়ে। সে কাঁপছিল, তার চোখ দুটো অস্বাভাবিক লাল। কিন্তু আশ্চর্য, শরীর যেন একেবারেই সুস্থ। হাঁটতে পারছিল, এমনকি কথাও বলতে পারছিল শক্ত গলায়। লোকজন বলল, অলৌকিক। সেখান থেকেই শুরু হয় সমস্ত কিছুর। পরের কয়েক সপ্তাহে 4-5 জন অসুস্থ মানুষ গেল ভাঙা ঘরটার কাছে। কারোর মাথা ধরেছে, কেউ পেটের ব্যথায় কাতর। সবাই কোনো না কোনোভাবে সুস্থ হয়েই ফিরেছে। কিন্তু তাদের মধ্যে মিল ছিল একটাই, তারা সবাই কেমন যেন চুপচাপ হয়ে যেত। আগের মতো হাসতো না, কারোর দিকে সরাসরিভাবে তাকাতো না। গ্রামে ফিসফাস ছড়িয়ে পড়ল, এই লোকটা আসলে কিছু করেছে। ভালো নয়, মন্দ নয়, ঠিক নয়, কিন্তু মানুষকে বদলে দিচ্ছে। তারপর এলো সেই ঘটনা যা পুরো নলুয়া চরকে অন্ধকারে ডুবিয়ে দিল। মিতু নামের এক কলেজ পড়ুয়া ছেলে ছিল, শান্ত, হাসি খুশি, সবার প্রিয়। শীতের এক সন্ধ্যায় সে বলল, আমি ওই লোকটার কাছে যাব, কিছু জিজ্ঞেস করব। তাকে কেউ বাধা দেয়নি, কারণ সবাই ভেবেছিল লোকটা ভালোই তো করছে। কিন্তু মিতু আর ফিরে এলো না। রাত কেটে সকাল হলো, নদীর কুয়াশা সরে গেল, কিন্তু মিতুর খোঁজ পাওয়া গেল না। জেলেরা নদীর পাড়ে কেবল তার জুতোর ছাপ পেল, কিন্তু ছাপ গিয়ে থেমে গেছে নদীর ধারের এক জায়গায়। যেন এক মানুষ জলে নয়, বাতাসে ভেসে গেছে। এই ঘটনার পর গ্রামের পরিবেশ পাথর হয়ে গেল। মিতুর মা কান্নায় পুরো বাড়ি কেঁপে উঠল, কিন্তু লোকটাকে কেউ খুঁজে পেল না। ওই ভাঙা ঘর বন্ধ, দরজায় তালা, আর ভেতরে যেন কেউ নেই। যদিও রাতের দিকে দূর থেকে মৃদু একটা শব্দ শোনা যেত, কারোর সুরেলা গলা, আবার কারোর কান্না।
দাদা একটু থেমে বলল, এই ঘটনাগুলো কিন্তু পেপারেও আসেনি, কেউ লিখতে চায়নি, মানুষ ভয় পেত। এর 2-3 দিন পর আর একটা ঘটনা ঘটল। সারোয়ার গ্রামের এক তরুণ মাছ ধরত। সে বলেছিল লোকটি নাকি তাকে ডাকছে। সারোয়ারের মাথায় সেই কথা ঘুরতে লাগলো। রাতে সবাই ঘুমালে সে লুকিয়ে চলে গেল নলুয়া চরের সেই অংশে। পরদিন সকালে তাকে পাওয়া গেল পানের ক্ষেতের পাশে, অচেতন অবস্থায়, শরীর ঠান্ডা, চোখ আধখোলা। শরীর ঠান্ডা, চোখ আধখোলা। সারোয়ার গান ফেরার পর যা বলল তা সবাইকে বাকরুদ্ধ করে দিল। সে বলল, ও বলেছিল আমার ভয় লাগবে না, শুধু শ্বাস চাই, আর কিছু না। লোকজন প্রথমে বুঝতে পারেনি কথা। পরে হাওলাদার কাকা বলল, শ্বাস মানে জীবন, ও জীবন্ত মানুষের শক্তি নেয়। গ্রামের লোকজন আতঙ্কে ভরে গেল। সেই শীতের রাতে সবাই সিদ্ধান্ত নিল ভাঙা ঘরটা ভেঙে ফেলবে। গ্রামের 2 জন ইমাম, 3 জন জেলে আর কয়েকজন তরুণ মিলে হ্যারিকেন হাতে রওনা দিল সেই বাড়ির পথে। রাত তখন অনেকটা গাঢ়। কুয়াশার চাদরে পথ দেখা যাচ্ছিল না। নদী থেকে একটা গন্ধ আসছিল, পচা শৈবাল আর ভেজা কাঠের মতো। সব থেকে ভয়ঙ্কর ছিল হঠাৎ ঠান্ডা হাওয়া থেমে গেল। বাতাস নেই, কোনো পাতা নড়ছে না, শুধু নিস্তব্ধতা। তারা ঘরের কাছে যেতেই শুনল ভেতর থেকে কারোর দমবন্ধ কণ্ঠ, যেন কেউ গলা বন্ধ করে কাঁদছে। ইমাম সাহেব দরজার দিকে তাকিয়ে বললেন, বিসমিল্লাহ পড়ে ঢোকো। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরের দৃশ্যটা আজও দাদা ভুলতে পারে না। মাটির ওপর ছাইয়ের মতো কিছু ছড়ানো, মাঝখানে একটা মাটির পাত্র, তার মুখ থেকে কালো ধোঁয়া উঠছিল, আর দেওয়ালের কোণে দাঁড়িয়ে ছিল অচেনা লোকটা, যাকে সবাই দোয়া পড়া মানুষ ভাবত। কিন্তু তার মুখটা পাল্টে গেছে। চোখ দুটো লাল, দাঁতগুলো ধারালো, আর গলা থেকে শব্দ বেরোচ্ছে। কিন্তু সেটা মানুষের মতো নয়, যেন কোনো পশু কথা বলার চেষ্টা করছে। লোকেদের দেখেই সে বলল, তোরা কেন এসেছিস এখানে? আমার পেট এখনো ভরেনি। ইমাম সাহেব জোরে কলিমা পড়তে শুরু করলে লোকটা হঠাৎ গর্জে উঠল, এইসব শব্দ আমার পছন্দ নয়, চুপ করো, চুপ করো। ঘরের তাপমাত্রা মুহূর্তের মধ্যে বেড়ে গেল, যেন শীতের রাতে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। হ্যারিকেনের শিখা কাঁপতে লাগলো। জেলেরা ভয় পেয়ে বাইরে দৌড়ালো, কিন্তু দরজা যেন ভেতর থেকে কেউ আটকে রেখেছিল। সবাই ঠেলে বেরোলো, আর ঠিক তখনই ঘরের ভেতরে এক বিকট শব্দ হলো। কেউ চিৎকার করছে, আবার কেউ যেন থামিয়ে দিচ্ছে। দাদা বলল, আমি আমার জীবনে এমন শব্দ কখনো শুনিনি। তারা বাইরে বেরোতেই ঘরের ভেতরে আগুন ধরিয়ে দিল। তারা বাইরে বেরোতেই ঘরের ভেতরে আগুন ধরে গেল। ছাই উড়তে লাগলো, কালো ধোঁয়া আকাশে উঠতে লাগলো। কয়েক মিনিট পর পুরো ঘর পুড়ে কালো হয়ে গেল। ভোরে যখন আগুন পুরো নিভে যায়, লোকজন সেখানে ফিরে আসে। ভাঙা খাট, ছাই
আর মাঝখানে সেই মাটির পাত্র, কিন্তু এখন তা ফেটে গেছে। ভেতরে কেবল গাঢ় লাল দাগ। দেওয়ালে পুড়ে যাওয়া অংশে অদ্ভুত আঁকিবুকি, যেন কেউ নখ দিয়ে আঁচড় কেটেছে। কেউ আর সেই অচেনা লোকটাকে খুঁজে পেল না। কেবল নদীর দিকে তাকালে মাঝে মাঝে শোনা যেত কারোর নিঃশ্বাস নেওয়ার শব্দ, ধীরে ধীরে ভারী ঠান্ডা শ্বাস। এখনো নলুয়া চর দিয়ে শীতে খুব রাত করে কেউ যায় না। নদীর দিকে তাকাতে কেউ সাহস পায় না। দাদা বলেছিল শেষ রাতে ওর পেট কখনোই ভর্তি হয় না। নলুয়ার হাওয়া ঠান্ডা হলেই মনে হয় সে যেন আবার ফিরে এসেছে। সেই শীতের সন্ধ্যায় দাদার মুখের দিকে তাকিয়ে আবার মনে হয়েছিল এটা শুধু গল্প নয়, এটা এখনো হয়তো নদীর ধারেই থাকে। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে পাঠ করে শুনিও। আমি অপেক্ষায় থাকব তোমার গলায় ঘটনাটি শোনবার জন্য। ধন্যবাদ। দেখা হবে আবার পরের একটি ঘটনার সঙ্গে। সত্যি বেশ দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনে নিলাম আজকের এপিসোডে, এবং আশা করছি এই ঘটনা তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানাও, এবং ভালো না লাগলেও কমেন্ট করে জানাও, কারণ সমস্ত ঘটনাই যে সবার ভালো লাগতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। কিছু কিছু পয়েন্টস যদি তোমাদের খারাপ লেগে থাকে বা ভুল মনে হয়ে থাকে সেটাও তোমরা জানাতে পারো, কারণ স্বাভাবিক, তোমরা সবাই অডিয়েন্স হও, তোমাদের বলার রাইট রয়েছে যে কোনটা ভুল কোনটা ঠিক। তবে হ্যাঁ, ঘটনাগুলোকে এন্টারটেনমেন্ট পারপাসেই শোনো, কারণ অজানা সত্য কখনোই বলে না ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই তোমাদের ওপর নির্ভর করছে। যাই হোক, চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন স্বপ্না বজাল, বাবাই কমেন্ট করেছেন জিৎ, আমাদের সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, আদি বামিন কমেন্ট করেছেন বেবি টনিক, কমেন্ট করেছেন সরাবত আলী, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন সাথীর সাহা, কমেন্ট করেছেন রাহুল বিশ্বাস, এমডি মঞ্জু, বিরাজ দাস, কমেন্ট করেছেন অলিভিয়া মল্লিক, আশিফ ইকবাল, গীতা গোস্বামী, কমেন্ট করেছেন আকাশ রয়, তানিয়া মল্লিক, সমীর সরকার, শোভন অধিকারী। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করো, আরও ভালোবাসা দিয়ে অজানা সত্যকে আরও বড় করে তোলো। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।